রেনুর চামড়া বাঁধানো খাতাটাকে কিছুতেই ডায়েরি বলা যাবে না, খিচুড়ি খাতা বলা যেতে পারে, যেখানে অঙ্ক আছে, ছবি আঁকা আছে, ধাঁধা আছে, ফাঁকে ফাঁকে মন্তব্য, কিছু উদ্ভট বিষয়ও আছে যার রহস্য বের করা অসম্ভব। যেমন 7+3 = 12, হা 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 হা। 12+3 = 0, আবার হা 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 হা। এক পাতায় লেখা পৃথিবীর সর্বকালের সর্ববোকা 2 রমণীর নাম। 1 আমার মা, 2 আমি নিজে। রেনুর নিজের নাম নিয়েও অনেক চিন্তাভাবনা আছে। সে নিজের নাম লিখেছে RAY 9 রস্যু। এই বানানের ব্যাখ্যাও আছে। RAY 9 রস্যু অর্থাৎ রশ্মি প্লাস নু অর্থাৎ রসিনু অর্থাৎ রসিনু অর্থাৎ রসুন। মনস্তত্ত্ববিদরা রেনুর খিচুড়ি খাতা থেকে তার মানসিকতা বিষয়ে অনেক কিছু পেতে পারেন। আমি তেমন কিছু পেলাম না। মেয়েটা যে কোনো কারণে তার মায়ের উপর রেগে আছে, এটা বোঝা যায়। কয়েক পাতা পরপরই সে তার মায়ের বিষয়ে লিখেছে কঠিন সব মন্তব্য। যেমন, আমার মা, চেহারা জঘন্য, ব্র্যাকেটে প্লাস্টিক সার্জারি করা উচিত, স্বভাব জঘন্যের নিচে, ব্র্যাকেটে স্বভাব বদলানোর জন্যে তাকে বিহেভিয়ারাল ট্রেনিংয়ে পাঠানো উচিত, বুদ্ধি অতি নিম্ন পর্যায়ের, IQ লেভেল বোয়াল মাছের কাছাকাছি। আরেক জায়গায় লেখা, কখন আমি মাকে সহ্য করতে পারি, ক যখন তিনি সারা শরীর চাদরে ঢেকে ঘুমান, খ যখন তিনি বাথরুমে থাকেন এবং বাথরুমের দরজা বন্ধ থাকে, গ যখন তিনি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকেন। আমার মায়ের রান্না, পানি গরম করা ছাড়া অন্য কোনো রান্না মা জানেন না। আলু ভর্তা নামক একটা বস্তু মা রান্না করেন, এই বস্তু মুখে দিলেই মুখ বিস্বাদ হয়ে যায়। সঙ্গীত শিল্পী মা, মাঝে মাঝে খালি গলায় গান করার চেষ্টা করেন। রবীন্দ্রনাথের গান, ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নেই, বেঁচে থাকলে মার গান শুনে তিনি ফাঁসির দড়িতে ঝুলে পড়তেন। মাকে পুলিশ ধরে নিয়ে যেত মানুষকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার জন্য। মার ভণ্ডামি, মার ধারণা তিনি বিরাট একজন পামিস্ট, হাত দেখে মানুষের ত্রিকাল বলে দিতে পারেন। কি হাস্যকর! রেনুর খাতার কয়েক পাতা যে পড়বে তার প্রথম ইচ্ছা হবে তার মাকে দেখার। আমার আগ্রহ আরও বেশি। এই মহিলা আমার শাশুড়ি হতেও পারেন। ভদ্রমহিলা হসপিটালে পড়ে আছেন, অনেক দিন কোনো হসপিটালে যাওয়া হয় না। বিজ্ঞান দ্রুত এগোচ্ছে, একটা সময় আসবে যখন মানুষ জীবাণুদের কথা বুঝতে পারবে। হাসপাতাল ভ্রমণ তখন হবে অতি আনন্দময় অভিজ্ঞতার একটি। ধরা যাক একজনের টাইফয়েড হয়েছে, আমি গেলাম তাকে দেখতে। জীবাণুদের কথাবার্তা শোনার জন্য যন্ত্রপাতি ফিট করা হয়েছে। আমি রোগীর পাশে দাঁড়িয়ে বললাম, হ্যালো। জীবাণুদের লিডার বলল, গেট লস্ট। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাও, তোমার বন্ধুর সময় শেষ। আমরা তাকে প্রায় কবজা করে ফেলেছি। ওষুধ তো দেয়া হচ্ছে, এত সহজে কবজা করলে কিভাবে? যে ওষুধ দেয়া হচ্ছে সেটা কাজ করছে না। আমরা নিজেদেরকে খানিকটা বদলেছি। একে বলে মিউটেশন। জ্ঞান বিজ্ঞানে শুধু তোমরা এগোবে, আমরা পিছিয়ে থাকবো, তা হবে না। বেচারা কষ্ট পাচ্ছে, সে যতটুকু কষ্ট পাচ্ছে আমরা ততটুকুই আনন্দ পাচ্ছি। 2 মিলিয়ে সমান সমান। তুমি শুধু তোমার স্বজাতির কষ্ট দেখবে, আমাদের আনন্দ দেখবে না? তোমরা মানুষেরা যেমন প্রকৃতির সন্তান, আমরাও প্রকৃতির সন্তান। জগতের আনন্দযজ্ঞে আমাদের সবার সমান অধিকার। এতটুকু বলেই জীবাণুরা শুরু করলো জীবাণু সঙ্গীত। আমরা শক্তি, আমরা বল, আমরা জীবাণু দল, মোদের পায়ের তলায় মূর্ছে মানব, ঊর্ধ্বে কাঁপে রক্ত দল, আমরা জীবাণু দল। বড়লোকদের অসুখ বিসুখ হওয়াও আনন্দের ব্যাপার।
তাদের হাসপাতালগুলি সুন্দর, ডাক্তার নার্সদের চেহারা সুন্দর, কেবিন দেখে মনে হয় 5 স্টার হোটেলের সুইট। প্রতিটি ক্যাবিনে নিঃশব্দ এসি, চোখের সামনে রঙিন টিভি, বিছনার পাশে ফলের স্তূপ, ফুলের তোড়া, তোড়ার পাশে গেট ওয়াল কার্ড, দর্শনার্থীদের জন্য গদিওয়ালা চেয়ার। অর্থ সুখের মতো বাজে ব্যাপারটাকেও আনন্দময় করে দেয়। রেনুর মার সামনে আমি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। কেবিনের সাজসজ্জা দেখছি, মুগ্ধ হচ্ছি। রোগী ঘুমোচ্ছেন। রোগী দেখতে অবিকল রেনুর মতো, যেন দুই যমজ বোন। কোনো এক বিচিত্র কারণে একজনের বয়স বেড়ে গেছে। রেনুর মার ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে অতি মিষ্টি গলায় বললেন, এই ছেলে, তুমি কে? আমি বললাম, আপনি তো দেখতে অবিকল আপনার মেয়ের মতো, শুধু আপনার গায়ের রঙটা একটু শ্যামলার দিকে। ভদ্রমহিলা বললেন, তোমার নাম কি হিমালয়? ডাকনাম হিমু? আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। ভদ্রমহিলা বললেন, মাজেদা আপা টেলিফোনে তোমার কথা বলেছেন। আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম। ভদ্রমহিলা আগ্রহ নিয়ে আমাকে দেখছেন। তাকে তেমন অসুস্থ মনে হচ্ছে না, তবে তিনি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছেন। নাকে অক্সিজেনের নল দেয়া। হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কিছু নেই। তোমাকে কি আগে কখনো দেখেছি? দেখেননি। এত চেনা চেনা লাগছে কেন? আমার চেহারা খুবই কমন, এই জন্য চেনা চেনা লাগছে। আপনাকেও আমার চেনা চেনা লাগছে। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, আমার চেহারাও কি কমন? আপনাকে চেনা চেনা লাগছে কারণ আপনাকে দেখার আগে আপনার মেয়েকে দেখেছি। আপনাদের দুজনকে একই ছাঁচে বানানো হয়েছে। তুমি কি করো? আমি হন্টক। হন্টক মানে? আমি শুধু হাঁটি, এই জন্য হন্টক। শুধু হাঁটো, আর কিছু করো না? জি না। ভদ্রমহিলা হেসে ফেললেন, যেন কিছু না করে হাঁটার ব্যাপারটার মজা ধরতে পেরেছেন। তিনি হাসতে হাসতেই বললেন, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, তোমার সংসার কি করে চলবে? আমি আপনার কাছ থেকে টাকা ধার করে একটা বেবি ট্যাক্সি কিনব। বেবি ট্যাক্সির পেছনে বড় বড় করে লিখব, শাশুড়ির দোয়া। সেই বেবি ট্যাক্সি চালাবো। মায়ের দোয়া সাইনবোর্ড নিয়ে ঢাকা শহরে অনেক বেবি ট্যাক্সি চলে। এই প্রথমবার শাশুড়ির দোয়া লেখা সাইনবোর্ড সবাই দেখবে। বেবি ট্যাক্সিতে চড়ার জন্য লাইন লেগে যাবে। ভদ্রমহিলা কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, তারপর হাসতে শুরু করলেন। এত আনন্দময় হাসি আমি অনেক দিন দেখিনি। কিশোরীদের মতো খিলখিল করে হাসছেন। চোখে পানি জমছে, সেই পানি চকচক করছে। তিনি অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, কাছে এসে বসো, এত দূরে বসেছো কেন? আমি চেয়ারটা তার বিছনার কাছে নিয়ে গেলাম। ভদ্রমহিলা বললেন, আরও কাছে আসো। আমি আরও কাছে গেলাম। রেনুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? জি হয়েছে। আমার মেয়েটা সুন্দর না? খুব সুন্দর। এরকম সুন্দরী মেয়ে কি তুমি এর আগে দেখেছ? জি দেখেছি। কোথায় দেখেছো বলো তো? একটা ইংরেজি ছবিতে দেখেছি, ছবিটার নাম মনে নেই। গল্পটা মনে আছে? গল্প মনে আছে। গল্পে মেয়েটা রেল স্টেশনে বসে আছে, হাতে একটা ঝুড়ি, ঝুড়ি ভর্তি আপেল। কারো জন্য অপেক্ষা করছে, এদিক ওদিক তাকাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমার মেয়ে কি তোমাকে পছন্দ করেছে? আমাকে শালা বলে গালি দিয়েছে। এটা পছন্দের লক্ষণ কিনা জানি না। আপনার মেয়ে, আপনি ভালো বলতে পারবেন। ভদ্রমহিলা আবার হাসতে শুরু করলেন। ওনার মনে হয় হাসি রোগ আছে। হাসার মতো উপলক্ষ নিশ্চয়ই তেমন পান না। হঠাৎ হঠাৎ যা পান সেটা কাজে লাগান। রেনু তার খাতায় যে মায়ের কথা লিখেছে, সেই মা নিশ্চয়ই অন্য কেউ। হিমালয়? জি। আমার মেয়েটা ভয়ঙ্কর খারাপ একটা ছেলের পাল্লায় পড়েছে। হেরোইন অ্যাডিক্টেড একটা ছেলে। ছেলেটা তার নিজের জীবন তো নষ্ট করেছেই, আমার মেয়ের জীবনটাও নষ্ট করছে। রেনু যে কত ভালো একটা মেয়ে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি কি সত্যিই কিছু করো না? আমি জবাব না দিয়ে হাসলাম। এই হাসির ইংরেজি নাম নন কমিটাল হাসি।
যে হাসি হ্যাঁ না কোনো কিছুই বোঝায় না। ভদ্রমহিলা শুয়েছিলেন, এইবার উঠে বসলেন। নাকে লাগানো নল খুলে পড়ল, তা নিয়ে তিনি মাথা ঘামালেন না। হিমালয়, তোমার ডান হাতটা দেখি, হাতের রেখাগুলো দেখব। আপনি হাত দেখতে জানেন? হাত দেখার অনেকগুলো বই পড়েছি, বেনহাম, কিরো। মানুষের ভাগ্যে যে হাতে লেখা থাকে এইটা আমি পুরোপুরি বিশ্বাস করি। রেনুর হার্টলাইন গ্রিডস এবং আইল্যান্ডে ভর্তি। আমি জানতাম সে এরকম একটা সমস্যায় পড়বে। আমি তোমার হাত দেখে যা বলবো সব মিলে যাবে। তুমি টেবিলের উপর থেকে আমার কালো ব্যাগটা দাও। আমি ভদ্রমহিলার কালো হ্যান্ডব্যাগ এগিয়ে দিলাম। তিনি ব্যাগ খুলে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন। হাত দেখার বিষয়টা এই মহিলা সিরিয়াসলি নিয়েছেন তা বোঝা যাচ্ছে। চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হওয়া মানুষের সঙ্গে হাত দেখার ম্যাগনিফাইং গ্লাস থাকার কথা না। হাসপাতালে তিনি কার হাত দেখবেন? ডাক্তারদের নাকি নার্সদের? মাউন্ট অফ জুপিটারে ক্রস চিহ্ন আছে, এই চিহ্নটা খারাপ। শুধুমাত্র মাউন্ট অফ জুপিটারে এই চিহ্ন শুভ। এই চিহ্ন থাকলে কি হয় পরে বলছি। সবার আগে তোমাকে যা বলা দরকার তা হলো তোমার হাতে আছে অতি সুন্দর একটা সুলেমানস রিং। এত স্পষ্ট রিং আমি আগে কারো হাতে দেখিনি। সুলেমানের নাম জানো তো? জি জানি, কিং সুলেমান, আমাদের নবীদের একজন। সেবার রানীকে বিয়ে করেছিলেন। রানীর নাম বিলকিস। তিনি যে জিনদের তার অধীনে নিয়ে এসেছিলেন এটা জানো? জি জানি। কি জানো বলো তো শুনি। জিনদের দিয়ে তিনি কিং সুলেমান অনেক কাজ করাতেন। জিনদের বুদ্ধিশুদ্ধি অনেক কম বলে সুলেমানের মৃত্যু হবার পরও তারা কিছু বুঝতে পারেনি, কাজ করেই যাচ্ছে। সুলেমানের লাঠিতে একসময় ঘুন পোকা ধরল, তখনও জিনের দল কাজ করে যাচ্ছে। তখন একটা ঘুন পোকা জিনদের বলল, তোমরা এখনও কাজ করছো? তোমাদের কর্তা তো বহু আগে মারা গেছেন। তখন বেকুব জিনরা কাজ বন্ধ করে চলে গেল। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, এই গল্প কোথায় শুনেছ? আমি বললাম, আমাদের কোরআন শরীফে আছে, সূরা সাবা। ভদ্রমহিলার চোখে মুগ্ধতার ঝিরিক দেখলাম। মেয়েদের একটা স্বভাব হচ্ছে, একবার কোনো কারণে যদি তার মুগ্ধ হয়ে যায় তাহলে সে মুগ্ধ হতেই থাকে। এখন আমি যদি এই মহিলার সঙ্গে অন্যায় কোনো আচরণ করি, তিনি সেই আচরণের সুন্দর ব্যাখ্যা বের করবেন এবং আরও মুগ্ধ হবেন। ছেলেদের ভেতর এই আচরণ দেখা যায় না। তারা মুগ্ধ হতে চায় না। কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে। হিমালয়, জি। তোমার হাতে সুলেমান রিং খুব স্পষ্ট, তার মানে কি জানো? না। তার মানে তোমার প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইনটিউটিভ পাওয়ার। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তা আগে ভাগে বলার ক্ষমতা আছে। এখন তুমি বলো তো, আজ রাতে কি সত্যি রেনুর বিয়ে হবে? তোমার যা মনে আসে তাই বলো। আজ রাতেই বিয়ে হবে। আমার মেয়ে রাজি হবে বিয়েতে? আনন্দের সঙ্গে রাজি হবে। আরও যদি কিছু বলতে চাও তাহলে বলো। আমি নিশ্চিত তুমি যা বলবে তাই হবে। চিন্তা ভাবনা করে কিছু বলতে হবে না, যা মনে আসে তাই বলো। রেনুর বিয়েতে তার বাবা মা দুজনই উপস্থিত থাকবেন। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, ওর বাবা কিভাবে আসবে? সে তো এখন নিউ অরলিন্সে। উনি কোথায় আমি জানি না, তবে আমার মন বলছে বিয়েতে উনি উপস্থিত থাকবেন। তোমার এই কথাটা মিলবে না। রেনুর বাবার সঙ্গে আমার গত 10 বছর দেখা হয়নি, টেলিফোনে কথাও হয়নি, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমাকে কি এই খবর দেয়া হয়েছে? খবরটা আমি জানি। রেনুর বাবা তোমাকে দেখলে খুশি হতো। সেও তোমার মতো হন্টক। সে একবার কি করেছিল জানো? নিউ অরলিন্স থেকে হেঁটে মন্টনা গিয়েছিল। তার খুব ইচ্ছা ছিল বাংলাদেশের টেকনাফ থেকে হেঁটে তেঁতুলিয়া পর্যন্ত যাবে। হাঁটলেন না কেন? আমি রাজি হলাম না, এই জন্য বেচারার হাঁটা হলো না। সে আবার আমাকে ছাড়া হাঁটতে রাজি না। হাঁটা ছাড়া তিনি আর কি করেন? নিউ অরলিন্স স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়ায়। আমি তার ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছিলাম, সেখানেই আমাদের পরিচয়। সে ছিল আমার গাইড। ভালো কথা। বিড়াল মিউ মিউ করছে কোথায়?
আমার পকেটে। সে কি, তুমি পকেটে বিড়াল নিয়ে ঘোরো নাকি? আমি মোবাইল ফোন বের করলাম। খালু সাহেব টেলিফোন করেছেন। তার গলার স্বর বরফের চেয়েও 10 ডিগ্রি নিচে। হিমু, ইয়েস স্যার, বান্দা হাজির। স্টপ, ইয়ার কি করবে না। তুমি এই মুহূর্তে আমার অফিসে আসো। এই মুহূর্তে তো আসতে পারবো না, আমি একজন মহিলার সঙ্গে কথা বলছি। আজ রাত 10টার পর তাকে আমার মা ডাকতে হতে পারে, তার প্রিপারেশন নিচ্ছি। ইউ স্টুপিড, এক্ষুনি আসো। আজ আমার বিয়ের দিন আমাকে বকাবকি করবেন না। বিয়ে মানে? তোমার খালার এইসব ফাজলামি আমি সহ্য করব? তোমার মতো একটা ভ্যাবগণ্ডের সঙ্গে রেনুর বিয়ে দেব? বদমাইশ কোথাকার। তোমার খালা বললেই হবে? রেনুর মা তোমাকে দেখলে স্যান্ডেল দিয়ে পেটাবে, এটা জানো? খালু সাহেব, রেনুর মা আমাকে খুবই পছন্দ করেছেন। অনেকক্ষণ আমার ডান হাত ধরে বসেছিলেন। তোমার ডান হাত ধরে বসেছিলেন? ফাজলামি করো। ফাজলামি করবো কেন? উনি আমার সামনেই আছেন, আপনি কথা বলবেন? নিন, কথা বলুন। খালু সাহেব টেলিফোন লাইন কেটে দিলেন। রেনুর মা আবারও তার বিখ্যাত হাসি হাসতে শুরু করেছেন। হাসির কারণে এবার চোখ দিয়ে পানি পড়ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, হিমু, আমাকে টেনে তোলো তো, পায়ে জোর পাচ্ছি না। আমি তাকে টেনে তুললাম। তিনি বললেন, রাত 10টার জন্য অপেক্ষা করার দরকার নেই, তুমি এখন থেকেই আমাকে মা ডাকবে। অবশ্যই ডাকবো। অবশ্যই ডাকবো বলে চুপ করে আছো কেন? ডাকো, মা মা মা। থ্যাংক ইউ। নিশ্চয়ই তোমাকে আমি আগে কোথাও দেখেছি। মনে করো তো। তোমার মনে করতে হবে না, আমার নিজেরই মনে পড়বে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার কাণ্ড কারখানা দেখে হাসছি। আমাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আপনার মতো চমৎকার একজন মানুষকে রেনুর বাবা পছন্দ করলেন না কেন ভেবে অবাক হচ্ছি। আমার মেয়েও আমাকে পছন্দ করে না। তার ধারণা আমি পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা। রেনু সবসময় বলে, যে মহিলা বাবার মতো মানুষকে ধরে রাখতে পারে না সে মহা বোকা। স্বামীকে ধরে রাখতে বুদ্ধি লাগে না, কি লাগে বলো তো? ভালোবাসা। রেনুর মা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ওই জিনিসের অভাব আমার কখনোই ছিল না, এখনও নেই। আবার মিউ শব্দ। এবার টেলিফোন করেছেন মাজেদা খালা। হিমু, এক্ষুনি বাসায় চলে আয়। কেন? তোর পায়ের মাপ লাগবে না, জুতা কিনতে হবে। তুই কি বিনা জুতায় বিয়ে করবি? এটা ছাড়াও ব্যাপার আছে। কি ব্যাপার? রেনু তোর সঙ্গে কথা বলতে চায়। টেলিফোনে কথা বলবে না, সামনাসামনি বলবে। মারবে না তো? শুধু শুধু মারবে কেন? মেয়েটার মন এখন একটু ভালো। সে তার বাবার সঙ্গে কথা বলছে। বাবা টেলিফোন করেছে KLM-এর এয়ারক্রাফট থেকে। তিনি বাংলাদেশে আসছেন। পৌঁছবেন কখন? সন্ধ্যা 6টায়। আমি হাওয়ার বেগে চলে আসছি। ভালো কথা। তুই কি তোর খালু সাহেবের সঙ্গে কথা বলেছিস? উনি অফিসে যেতে বলেছেন। খবরদার যাবি না। টেলিফোন করলেও ধরবি না। টেলিফোন ধরবো না কেন? তোর ওপর ভয়ঙ্কর রেগে আছে। এটা তো নতুন কিছু না, উনি সবসময় আমার ওপর রেগে থাকেন। রেনুর সঙ্গে তোর বিয়ে হবে, এটা সে নিতেই পারছে না। সে চেষ্টা করছে বিয়ে ভণ্ডুলের। শুনেছি বিবাহ ব্যাপারটা আল্লাহ পাক নিজে কন্ট্রোল করেন। খালু সাহেব চেষ্টা করেও ভণ্ডুল করতে পারবেন না, তাই না? এত প্রশ্নের জবাব দিতে পারবো না, রাখলাম। খালা লাইন অফ করে দিলেন। আমি রেনুর মার দিকে তাকিয়ে বললাম, রেনুর বাবা আজ সন্ধ্যা 6টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। ভদ্রমহিলা কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। একসময় লক্ষ্য করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি অশ্রু গোপন করার কোনো চেষ্টাই করলেন না। আমি বললাম, ওনাকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? আমরা দুজন এয়ারপোর্টে চলে গেলাম ওনাকে আনতে। আমার পক্ষে সম্ভব না। ইচ্ছা করলেই সম্ভব। চলুন একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাই। আপনি অ্যাম্বুলেন্সে শুয়ে থাকবেন। অ্যাম্বুলেন্সের ভেতরেই আপনাকে স্যালাইন দেওয়া হবে, অক্সিজেন দেওয়া হবে। আমি এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি অ্যাম্বুলেন্সে ঢুকাবো। ওনাকে দেখে আপনি চাপা গলায় বলবেন, এতদিন কোথায় ছিলে?
রেনুর মা বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি কিছুক্ষণ একা থাকবো, তুমি একজন ডাক্তারকে আমার কাছে পাঠাও, আমার শ্বাসকষ্ট হচ্ছে, ঘরের বাতিটা নিভিয়ে দাও। আমি বাতি নিভিয়ে দিলাম। তিনি বিড়বিড় করে বললেন, আধার আমার ভালো লাগে।